হচ্ছে বলুন তো পড়শি দেশে? এই অরাজকতার মীমাংসা কবে হবে? প্রশ্ন হচ্ছে, কে নাড়ছে সেই কলকাঠি? কে সেই ষড়যন্ত্রকারী? কার ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ? হাসিনা পুত্রের সন্দেহই কি তবে ঠিক পিছনে রয়েছে কোনো পশ্চিমী সুপার পাওয়ার, যার কথা বলেছেন প্রাক্তন হয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও? নমস্কার, আমি তপজা, আপনাদেরকে মাধ্যমে স্বাগত। সামনে উঠে আসছে একটা নাম, ডোনাল্ড লু। কে এই ডোনাল্ড, যার লুয়ে জ্বলছে এশিয়ার এতগুলো দেশ? কতটা খতরনাক সে? কিভাবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির সঙ্গে তার নাম জড়ালো? দাঁড়ান, একসঙ্গে হবে না, একটা একটা করে প্রশ্নের উত্তর খুঁজতে হবে, ছাড়াতে হবে অনেক জট। সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে, যে যে দেশে শাসক পরিবর্তিত হয়েছে সেই সেই দেশে একবার করে ঢু মেরেছেন এই ব্যক্তি, তাও বদলের পরিস্থিতি সামনে আসার ঠিক আগেই। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই একই রকম পরিস্থিতি। বাংলাদেশের শাসক বদলানোর ষড়যন্ত্রী কি এই সাদা চামড়ার কূটনীতিবিদ? ডোনাল্ডের আর একটা পরিচয় আছে, দ্য রেজিম চেঞ্জার। তার মানে কি তিনি আসল কালপ্রিট এবং তাকে চালনা করছে অদৃশ্য কোনো শক্তি? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ডোনাল্ড লু এবং তার কার্যকলাপের একটা ব্রিফ তুলে ধরি আপনাদের সামনে, বাকি কাজটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। ডোনাল্ড লু, তিনি আমেরিকার একজন ডিপ্লোম্যাট। গোটা বিশ্বে শাসক বদলের কারিগর হিসেবেও তার সুনাম বা দুর্নাম যাই বলুন আছে। কেন? এই রইল তার লম্বা লিস্ট। সাল 2024, ভারত, লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। হঠাৎ ভারতে এলেন ডোনাল্ড। অদ্ভুতভাবে দেশের রাজধানী দিল্লিতে না এসে তিনি কোথায় গেলেন? গেলেন চেন্নাই, তামিলনাড়ুর রাজধানীতে, যেখানে দ্রাবিড় সম্প্রদায়ের প্রভাব সবচেয়ে বেশি। গোপন সূত্রে জানা যাচ্ছে, এই ডোনাল্ডের সঙ্গে সেখানে গোপনে বৈঠক করতে যান রাহুল গান্ধী। তারপরেই কিন্তু সেই দক্ষিণ ভারতে তিনি আসেন। কাট টু এপ্রিল 2022, পাকিস্তান। তৎকালীন প্রেসিডেন্ট ইমরান খানকে নিয়ে যখন উত্তপ্ত পাক মুলুক, তখনও কিন্তু এই কূটনীতিবিদের নাম উঠে এসেছিল। জুলাই 2022, শ্রীলঙ্কা। রাষ্ট্রপতির ইস্তফার দাবিতে রাষ্ট্রপতি ভবন আক্রান্ত। উত্তাল শ্রীলঙ্কা, কাতারে কাতারে মানুষ ক্ষুব্ধ। নেপথ্যে ফের উঠে আসলো একটা নাম, ডোনাল্ড লু। 30 মে 2024, তিনি তখন বাংলাদেশে এলেন। হাসিনা সহ বাংলাদেশের অন্যান্য নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করলেন, প্ল্যানিং করলেন। তারপর শটান উড়ে গেলেন আমেরিকায়। ঠিক তার 2 মাসের মাথায়, মানে 5ই আগস্ট, বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। কি এমন ঘটলো এই সময়ের মধ্যে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল বাংলাদেশের এই কোটা আন্দোলন, যা কিনা কার্যত হাসিনা সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে বলে কেউ কেউ বলছেন। কিন্তু এই কোটা আন্দোলনের সূত্রপাত তো আজকের নয়, সেই 2018 সালে। আন্দোলনের চাপে তখন হাসিনা সরকার শুধু মুক্তিযোদ্ধাদের নয়, সব কোটা বাতিল করে দিয়েছিল। কিন্তু গত 5ই জুন 2024 ঘটলো আরো এক ঘটনা। বাংলাদেশ হাইকোর্ট একটা বড়সড় সিদ্ধান্ত নিল। কি জানানো হলো সেই সিদ্ধান্তে? 5ই জুন 2024 বাংলাদেশ হাইকোর্ট সেই কোটা আবার ফিরিয়ে নিয়ে আসে। এরপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। টানা 2 মাস কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের ছাত্ররা। এরপর পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন। এইটুকু পর্যন্ত ছাত্র আন্দোলনের তীব্রতা সম্বন্ধে জানা গেল। কিন্তু ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন, সেটা কেন? সংখ্যালঘু নির্যাতন, সেটা কেন? মন্দির ভাঙচুর, আওয়ামী লীগ কর্মীদের পাশাপাশি বেছে বেছে হিন্দু নিগ্রহ, হিন্দু খেদাও কেন? এটা তো ছাত্র আন্দোলনের অভিমুখ হতে পারে না। তাহলে কি মাঝপথে বেহাত হয়ে আন্দোলন? এই মুহূর্তে এই প্রশ্ন গোটা বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন হিসেবে বলা হলেও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কিন্তু ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে। কোন এক অদৃশ্য পশ্চিমী শক্তি রয়েছে। কে সেই বিদেশি শক্তি, যার অদৃশ্য সুতোয় নেচেছে, এখনো নাচছে সেই গোটা বাংলাদেশ?
গত মে মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা তিনি নিজেই জানিয়েছিলেন একটি আমেরিকান সংস্থা বাংলাদেশে তাদের এয়ারবেস বানানোর প্রস্তাব দিয়েছিল। তাতে তিনি রাজি হননি। কোন দেশ থেকে সেই প্রস্তাব দিয়েছিল হাসিনা সেটাও প্রকাশ্যে বলেননি, তবে একজন হোয়াইট ম্যানের কথা কিন্তু তিনি বলেছিলেন। সেই হোয়াইট ম্যানকে সেদিন উপেক্ষা করেছিল হাসিনা। উল্টে রাশিয়ার সাহায্য নিয়ে বাংলাদেশে একটি নিউক্লিয়ার সুপার পাওয়ার বানানো হয়। একটা সময় চীনের থেকেও সাহায্য চেয়েছিল শেখ হাসিনা, যেটা আবার আমেরিকার সঙ্গে মতবিরোধ বাধায়, কারণ চীন হচ্ছে আমেরিকার চক্ষুশূল। সেখানে চীনের সাহায্য বাংলাদেশ চাইছে, তা কেন হবে? এই বিষয়টা কোনোভাবেই যেন বরদাস্ত করতে পারেনি আমেরিকা। আমেরিকার ইশারায় নাচাতে চেয়েছিল বাংলাদেশকে। তাই সব সময় বাংলাদেশে একটা দুর্বল সরকার প্রতিষ্ঠা করতেই তারা চেয়ে এসেছে। তাহলে আমেরিকাই কি সেই অদৃশ্য শক্তি? দুনিয়া জুড়ে সবসময় দাদাগিরি দেখেছি আমেরিকার, তাই তারা দেখিয়ে এসেছে। আর সেই পথে কেউ কাঁটা হয়ে এলেই তার সর্বনাশ। তারা দুবার ভাবেনি সেই সরকারকে উপড়ে ফেলতে। সেটা ইতিহাস ঘাঁটলে ভালোই বোঝা যায়। সম্প্রতি পাকিস্তানের ক্ষেত্রেও সেটাই হয়েছে, শ্রীলঙ্কার ক্ষেত্রেও হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে। তাই জন্যই কি মার্কিনী মদতপুষ্ট নোবেলজয়ী ইউনুসকে রাষ্ট্রনেতা করার সিদ্ধান্ত? দেখুন, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি ভারতকে বাদ দিয়ে অন্তত ভাবা যায় না। আর এখন বিশ্বের সুপার পাওয়ারদের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে ভারত। সেই ভারতের একপাশে অশান্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশকে। পাকিস্তান প্রথম থেকেই বিশ্বাসঘাতকতার পথে হেঁটেছে, মালদ্বীপও বেসুরো। সুতরাং ভারতকে কাবু করার জন্য একটা মোক্ষম সময় এইটাই। আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে দুবার ভাবেনি আমেরিকা। কিন্তু ভারত সে কি দমার পাত্র? একেবারেই না। বিশ্বগুরু হওয়ার অগ্নিশপথ যে দেশ নিয়েছে তাকে কি ঠুনকো চালে কাবু করা যায়? এতই সহজ? এখনো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আরব দুনিয়াও বাড়িয়েছে দোস্তির হাত। আমেরিকা এই বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারছেন না। এই বিষয়টা ভারতকে বেশ বোঝাতে চেয়েছে মার্কিন নেতারা, কিন্তু ভারত যে এসবের ধারই ধারে না। বিশ্ব রাজনীতির পণ্ডিত বিশেষজ্ঞরা অনেকেই এখন বলতে চাইছেন বাংলাদেশকে মেরে ভারতকে এখন শিক্ষা দিতে চাইছে মার্কিন লবি, অস্থির করতে চাইছে দক্ষিণ পূর্ব এশিয়ার শাস্তি। মতামত জানান কমেন্ট বক্সে। খোলা রয়েছে আমাদের কমেন্ট বক্স, আপনাদের উত্তর জানার অপেক্ষায়। একই সঙ্গে দেখতে থাকুন মাধ্যম।